আমার বাবাটা কত হ্যান্ডসাম, কুচু পুষো না। জননীর আদর খেতে খেতে দন্তহীন মারি দেখিয়ে খিলখিল করে হাসলো ইজান। হাসপাতালের জন্য বের হচ্ছিল সামিয়া। সিঁড়ির গোড়ায় দৃশ্যটি দেখে তিনি অপলক নয়নে চেয়ে রইলেন, মুচকি হাসলেন। বেরোচ্ছ? এরাম প্রশ্ন শুনে মৃদু হাসলো। জি খালামণি। আমার ছেলেকে বিয়ে করছো 1 মাস হয়ে গেল, এখনো খালামণি? সামিয়া ভ্রুকুটি করলেন। ইরাম তাতে থমকে পড়ল, তার গাল জোড়া লালচে হয়ে উঠল। মানে স্বামীর মাকে কি বলে? শাশুড়ি। রাইট, কিন্তু তুমি তো আমার বউ না, তুমি আমার মেয়ে, মনে থাকবে? ইরামের বুকের ভেতরটা উষ্ণতায় পরিপূর্ণ হলো। মাথা দুলিয়ে হেসে সে বলল, জি মনে থাকবে আম্মু। সামিয়া বাইরের দিকে হাঁটা দিচ্ছিলেন, তবে ইরামের ডাকটা শুনে বরফে পরিণত হলেন। শটান ঘুরে তাকালেন রমণীর দিকে। চশমার আড়ালে তার চোখ জোড়া বুঝি ছলছল করে উঠল, ঠোঁট জোড়া ফাঁক হয়ে রইল বিস্ময়ে। প্রায় ফিসফিস করে তিনি উচ্চারণ করলেন, কি বলে ডাকলি আমায়? আর একবার ডাকো তো। ইরাম ইজানকে বুকে চেপে দোলাতে দোলাতে আবারও ডাকলো, আম্মু। চোখ জোড়া বুঝে ফেললেন সামিয়া, যেন এই ডাকটা তাকে ধন্য করে ফেলেছে। চশমা খুলে টিস্যুতে দ্রুত চোখ মুছে নিতে নিতে তিনি জড়ানো গলায় বললেন, একদম ঠিক আম্মু, সরি। আসলে সাইবান সারিকা দুজনেই আমাকে মোম বলে ডাকে, অভ্যস্ত। একবারে বাঙালি মায়ের ডাকের স্বাদ পায় না বহুকাল। তুমি ডাকায় একটু ইমোশনাল হয়ে পড়েছি। ব্যাপার না আম্মু, এখন থেকে আমি আপনাকে সবসময় এভাবেই ডাকবো। থ্যাঙ্কস ইউ মাই চাইল্ড। ক্রন্দন মাখা এক হাসি উপহার দিলেন সামিয়া। এমন সুন্দর মুহূর্তে হল ঘরে প্রবেশ করলো সারিকা। একটা আকাশি রঙের জর্জেটের শাড়ি পরনে, বাহুতে ঝুলছে অ্যাপ্রন, অন্য হাতে লেদারের দামি লেডিস ব্যাগ। চেম্বারের জন্যে যাচ্ছে। ধবধবে সাদা হিলজোড়াই ঠকঠক শব্দ করে এগোচ্ছে সে। সামিয়া মেয়েকে দেখে বলে উঠলেন। সারিকা। সারিকা থামলো, মুখ ফিরিয়ে তাকালো জননীর দিকে। বলো। চেম্বারে যাচ্ছিস? হ্যাঁ। ইরামকের সাথে যা, ও ব্যাংক থেকে টাকা তুলবে। তোমার চেম্বারের পাশেই ওর অ্যাপেলো শোরুম, নিয়ে যাস। ভ্রু কুচকে ফেললো সারিকা। এক্সকিউজ মি মম, আমি অকর্মা না, কারো চাকরও না। যার কাজ তাকেই করতে বলো। তাছাড়া ওনার বেস্ট ফ্রেন্ড সুগন্ধা কোথায়? সুগন্ধা কলেজে গিয়েছে, ইনকোর্স চলছে মেয়েটার। আমি হাসপাতালে যাচ্ছি, করিমি বাজারে। ব্যাংকের কাজ, টাকা পয়সার ব্যাপার। একটা বাচ্চা কোলে তুই যা সেফটি দরকার আছে। সারিকা নাক মুখ কুচকে এমন ভাবে ইরামকে দেখলো যেন দুনিয়ার সব থেকে বড় কোনো অকর্মণ্য মানুষকে দেখছে। তবে শেষমেশ সে মানা করলো না। ব্যাগ নাড়িয়ে তুড়ি বাজিয়ে ইরামকে বলল, তাড়াতাড়ি আসুন মহারানী, আমার চেম্বারে বসে থাকবে না আপনার জন্য। বলেই সে গটমট করে হাঁটা দিল। ইরাম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শেষমেশ একটা নিঃশ্বাস ফেলে পিছু নিল সারিকার। কাজগুলো হতে 1 ঘন্টার মতো লাগলো। ব্যাংক থেকে টাকা তুলে গাড়িতে করে সারিকার চেম্বারের কাছে পৌঁছলো ইরাম। চেম্বার আর শোরুম রাস্তার এপার ওপার। শোরুমে ঢুকতেই তাদের বসার জন্য চেয়ার দেওয়া হলো। স্টাফরা বেশ মিষ্টি ভাষায় ইরামের সকল প্রয়োজন অনুযায়ী ল্যাপটপ মডেল দেখাতে লাগলো। আরও 1 ঘন্টার যাচাই বাছাই শেষে ইরাম স্থির হলো ম্যাকবুক এয়ার M3 মডেলে। 1,25,000-এর মূল্য শোধ করে জিনিসটা কিনতে যদিও তার ভীষণ অস্বস্তি কাজ করেছে, তবুও ভবিষ্যতের জন্য একটা শক্ত ভিত্তি দরকার। কাজের খরচাই করছে সে। নিজেকে বোঝালো তা। কাগজপত্র, বিল সবকিছু প্রস্তুত হয়ে গেলে ধীর পায়ে উভয় রমণীর শোরুম থেকে বেরিয়ে এলো। বাইরে এখন দুপুর প্রায়। ব্যস্ততা বেড়েছে জনজীবনের। সূর্য মাথার উপর কিরণ দিচ্ছে। রাস্তার সামনেই একপাশে ডাব বিক্রি হচ্ছে। দা দিয়ে ডাব কেটে বিক্রি করছে কিশোর বয়সী এক ছেলে। অন্য পাশে আবার ফল নিয়ে বসে হাঁক ডাক করছে ফেরিওয়ালা। সারিকার চেম্বারটা চোখে পড়ছে অদূরে, খোলায়। ভেতরে খুব সম্ভবত এখন তার কোনো অ্যাসিস্ট্যান্ট আছে। সারিকা ইরামের দিকে ঘুরল।
আপনি গাড়িতে করে চলে যান। এটুকুই, কোনো বিদায় নেই। সোজা রাস্তার ওপাশের দিকে হাঁটা দিল সারিকা। প্রাইভেট গাড়ি ডাবের ভ্যান গাড়ির সামনেই পার্ক করা। ইরাম এক হাতে ল্যাপটপের ব্যাগ আর অন্য হাতে ছেলেকে ধরে এগোলো। ইজান তার বুকে চুপটি করে লেপ্টে আছে, ঘুমে ঢুলুঢুলু করছে, তবে ঘুমায়নি। শোরুমের মেয়ে স্টাফগুলো এতক্ষণ যাবৎ তাকে বিনোদনে রেখেছিল, এখন ক্লান্ত হয়ে গিয়েছে খেলতে খেলতে। ইরাম ছেলের কপালে চুমু এঁকে চুপচাপ এগোলো গাড়ির দিকে। ঠিক এমন সময়েই দৃশ্যটা চোখে পড়ল তার। লাল কালো হুন্ডা বাইক, দুটো ছেলে, একজনের মাথায় হেলমেট আর একজনের মুখে মানকি টুপি জড়ানো। ইরামের জন্য ঘটনাটা স্লো মোশনে ঘটল বুঝি। মায়ের মন সব থেকে সতর্ক, সেই সতর্কতা ইঙ্গিতে তার মস্তিষ্ক বুঝি সারা শরীরে দামামা পিটিয়ে দিল। লাল কালো বাইক ঠিক একদিন আগে তাকে অনুসরণ করেছিল কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র অবধি। সুগন্ধার কলেজেও একই বাইক, আর আজও সারিকার চেম্বারের সামনে সেই বাইক। দুজন ছেলে, এই গরমে মুখে মানকি টুপি। অস্বাভাবিক, ভীষণ রকমের অস্বাভাবিক। বাইকটা তীব্র গতিতে এগিয়ে আসছে। ইরাম সিদ্ধান্ত নিতে বড় জোর 5 সেকেন্ডের মতো সময় পেল। তার হাত থেকে ল্যাপটপের ব্যাগটা ধপাস করে নিচে পড়ে গেল। দু হাতের মাঝে ইজানকে বুকের ভেতর চাপটে ধরে উল্টো ঘুরে গেল সে। বাইকটা একদম তার কাছে। চালকের পেছনে বসা মানকি টুপি পরা ছেলেটা নিজের হাতে ধরা একটা বোতল থেকে ক্ষিপ্ত গতিতে কিছু স্বচ্ছ তরল ছুঁড়ে দিল ইরামের গায়ে। ছিটকে উঠল সবটা। অমোঘ পরিণতির জন্য নিজেকে প্রস্তুত করে ফেলল ইরাম। সবটুকু তার শরীরে লাগুক, কিন্তু ছেলে যেন বুকের কুঠুরিতে একদম সুরক্ষিত থাকুক। তবে স্রষ্টার ইচ্ছে ভিন্ন কিছুই। ঘটনার মাঝে আগমন ঘটল তৃতীয় ব্যক্তির। নারী মাত্রই বুঝি বিপদের আঁচ সবার আগে টের পায়। সারিকাও তেমনি। সে বেশি দূরে ছিল না। কিছু বুঝে ওঠার আগেই তার পা দুটো তাকে টেনে নিল ইরামের কাছে। হাতের সামনে কিছু না পেয়ে নিজের লেদারের ব্যাগটাই ছুঁড়ে দিল। বাইক থেকে ছুঁড়ে দেওয়া তরলের বেশিরভাগ গিয়ে লাগলো সারিকার ব্যাগে, বাকিটা ছিটকে গেল চারপাশে। কোথায় কোথায় গিয়ে ফোটায় ফোটায় পড়লো দেখাও গেল না। শুধু হতভম্ব চোখে উপস্থিত পথচারীরা দেখল কিভাবে লেদারের ব্যাগটা গরম তেলে ছেড়ে দেওয়া মাছের মতো জ্বলে উঠল। অ্যাসিড। সারিকা বুঝল সবার আগে। তবে এই 10 সেকেন্ডের মাঝে যা হওয়ার হয়ে গিয়েছে। আশেপাশের মানুষের চিৎকার চেঁচামেচিতে ভরে গিয়েছে চারিপাশ। অস্ত্র লক্ষ্য ভ্রষ্ট হয়েছে দেখে বাইকার স্পিড বাড়িয়ে দিল। সেকেন্ডের মাঝে চলে যাবে লোকচক্ষুর আড়ালে। অসহায় নারী হয়তো তাদের কিছুই করতে পারবে না, তবে একজন ধ্বংসিনী মা ঠিকই পারবে। এই সত্যিটা তাদের জানা ছিল না। ইরামের মাঝে কি তীব্র বিদ্যুৎ খেলে গেল সে নিজেও বলতে পারবে না। শটান ঘুরে দাঁড়িয়ে এক হাতে পাশে থাকা ডাবের ভ্যানগাড়ির উপর রাখা দাটা তুলে নিল সে। ইবলিশের আওলাদ। ঐশ্বরিক শক্তি ভর করল বুঝি ইরামের মাঝে। বুমেরাঙের মতো দাটা ছুঁড়ে দিল সে। ভারী ধাতব বস্তুটি বনবন করে ঘুরতে ঘুরতে গিয়ে বাইকের পিছনে বসে থাকা মানকি টুপি পরা ছেলেটার পিঠ বরাবর গেঁথে গেল। ছিটকে উঠল রক্ত, সঙ্গে চিৎকার। অথচ বাইক চালক নিজের আহত বন্ধুটির জন্য থামল না। এই অবস্থায় দ্রুতি বাড়িয়ে রীতিমতো কয়েক পলকের ব্যবধানে রাস্তা কেটে ওপাশে হারিয়ে গেল তীব্র গতিতে। বহু দূর থেকেও পিছনে বসা ছেলেটার পিঠে ভয়ানকভাবে গেঁথে থাকা ধারালো দা স্পষ্ট দেখা গেল, যতক্ষণ না আততায়ীরা সম্পূর্ণ চোখের আড়াল হয়ে গেল। সম্পূর্ণ ঘটনাটা ঘটল মাত্র 15 সেকেন্ডের ভেতর। অতঃপর এক অশরীরী পিনপতন, নীরবতা, বাকরুদ্ধ প্রত্যেকে। যেন সকলের মস্তিষ্ক বুঝে উঠতে হিমশিম খাচ্ছে সেকেন্ডের ব্যবধানে কি হয়ে গেল। ইরামের চোখে যেন আগুন ঝরছে, ফুঁসছে সে হিংস্র বাঘিনীর মতো। অথচ তার দুঃসাহসে ভরা বুকের ভেতরটা ভেঙে খান খান হয়ে গেল জগতের সব থেকে ভয়ঙ্কর কান্নার আওয়াজে। ইরামের বুকে লেপ্টে থাকা ইজান তীব্র চিৎকারে বুঝি গোটা ধরিত্রী কাঁপিয়ে দিল। ভেতর থেকে আত্মা বেরিয়ে গেল। মানুষ বোধ হয় তেমনটাই অনুভব করে যেমনটা ইরাম এই মুহূর্তে করলো। ঝট করে মুখ নামিয়ে তাকালো সে। ইজানের বাম কবজি লালচে বর্ণ হয়ে গিয়েছে, ধীরে ধীরে ত্বক পোড়ার মতো শক্ত হয়ে যাচ্ছে। ছটফট করে কাঁদছে নাজুক শিশুটি। আমার আব্বু। ইজানের চাইতে দ্বিগুণ শক্তিতে চিৎকার দিয়ে কেঁদে ফেলল ইরাম। চারপাশে ভিড় জমে গিয়েছে।
চিৎকার চেঁচামেচি হাঁক ডাক, অথচ এত কিছুর মাঝেও ইরাম শুধুই নিজের ছেলের ছটফট করতে থাকা নাজুক শরীরটাকে দেখে যাচ্ছে। কি করবে না করবে, কোথায় গিয়ে ঝাঁপ দিলে তার বুকের ধন রক্ষা পাবে সে মেলাতে পারছে না। এমন সময়েই দৌড়ে এলো সারিকা। আশেপাশের কয়েকজনকে উদ্দেশ্য করে সে চেঁচিয়ে উঠল, পানি প্লিজ, ঠান্ডা পানি কেউ জোগাড় করুন, কুইক। কয়েকজন দিকবিদিক হয়ে এদিক সেদিক ছুটে গেল। ইরাম ইজানকে নিয়ে মাটিতেই বসে পড়েছে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে। আমার বাবাটা প্লিজ। আম্মু সরি, আম্মু পারিনি। আম্মু তোমাকে ব্যথা পেতে দিয়েছি। আমার আব্বুটা। ঝরঝর করে অশ্রু ঝরছে ইরামের। ইজানের গগনবিদারী চিৎকার জননীকে একটু একটু করে ভেঙে চুরমার করছে। একজন পানির বোতল নিয়ে এসে পড়ল। সারিকা ইরামের পাশে বসে বোতলের ছিপি খুলতে খুলতে বলল, আরে মেয়ে, এটা কাদার সময় না, ওর হাতটা ধরুন, সাবধানে, আমি পানি ঢালছি। ইরাম দ্রুত মাথা দুলিয়ে ইজানের ক্ষত হয়ে যাওয়া হাতটা ধরল। সারিকা লালচে ত্বকের উপর পানি ঢালতে লাগলো এক নাগারে। কই? এই তো আব্বুটা। আম্মু আছি এখানে। ছটফটিয়ে কাঁদতে থাকলো ইজান। ইরাম ছেলের মুখটা বুকে চেপে দোলাতে লাগলো। আরো দুজন পানির বোতল জোগাড় করে এনেছে। সারিকা দুটোই নিজের হাতে নিল। তারপর শটান উঠে দাঁড়িয়ে ইরামকে টেনে তুলল। জলদি হাসপাতালে যেতে হবে, চলুন চলুন। গাড়ির ড্রাইভার প্রস্তুত ছিল, ইঞ্জিনও চালু করে রেখেছে। ইরাম ছেলেকে নিয়ে ছুটে গাড়িতে উঠে গেল। সারিকা মাটিতে পড়ে থাকা ম্যাকবুকের ব্যাগটা তুলে হন্তদন্ত হয়ে ছুটল। গাড়িতে চেপে বসতেই ড্রাইভার গতি বাড়িয়ে চলতে আরম্ভ করলো। হাসপাতাল অবধি সমস্ত রাস্তাটা সারিকা ইজানের হাতে পানি ঢেলে গেল। এত সব দৃশ্যের মাঝে কারো চোখে পড়ল না যে দৃশ্যটা সেটা হলো অদূরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা ইহান। ইরামের কিশোর ভাইটা এখানে এসেছিল কলেজের একটা ক্লাস মিস দিয়ে। গতকাল ইরাম তাকে ফোন করে বলেছিল আজ ল্যাপটপ কিনতে যাবে। যেহেতু ইলেকট্রনিক্স সম্পর্কে ধারণা নেই তাই ইহানকে সাথে নিতে চেয়েছিল, কিন্তু ইহানের প্রথম ক্লাসে টেস্ট থাকায় পরে পড়াশোনা করতে বলেছিল। আজ সকালে টেস্ট শেষ করেই পরের ক্লাস ছেড়ে ওই বাড়িতে গিয়ে করিমের কাছ থেকে সে জেনেছে সারিকার সাথে চলে গিয়েছে ইরাম। সেখান থেকেই সে এসেছিল সোজা নিজের সাইকেল নিয়ে। সে যখন সাইকেল চালিয়ে রাস্তায় ঢুকেছে তখনই তাকে পাশ কাটিয়ে আততায়ী বাইকটা ছুটে গিয়েছে। ইহান এক লহমার সময় পেল সিদ্ধান্ত গ্রহণের জন্য। যখন সে দেখলো সারিকা সামলে নিচ্ছে সবটা, তখনই সে নিজের সাইকেল ঘুরিয়ে জোরসে প্যাডেল চালালো। পিছু নিল বাইকটার। তার চোখ ক্রমশ রক্তাভ হয়ে উঠল। ইজানকে নিয়ে যাওয়া হলো সামিয়ার হাসপাতালে। সারিকা গাড়িতে থাকতেই ফোন করে জানিয়ে রেখেছিল। পৌঁছতেই সোজা বার্ন ইউনিটে নেওয়া হলো ইজানকে। ছেলের সঙ্গে সঙ্গে ছুটে গেল ইরাম। খবর পেয়ে সামিয়াও ছুটে এলেন। তার পরিচিত কলিগদের অনুরোধও করতে হলো না। সামিয়ার নাতি জেনে সবাই কাজে লেগে পড়ল মুহূর্তেই। বিছানায় শুইয়ে ইজানের ক্ষত হয়ে যাওয়া হাতটা পর্যবেক্ষণ করছেন ডাক্তাররা। সামিয়াও ভেতরে আছেন সবকিছুর তদারকি করতে। ইরাম রুমের বাইরে দাঁড়িয়ে শুধু ছেলের তীব্র কান্না শুনতে পাচ্ছে। শরীর কাঁপছে তার। এখনো মনে হচ্ছে সবটা ভীষণ রকমের দুঃস্বপ্ন। সারিকা উদ্ভ্রান্ত হয়ে বারবার রুমের সামনে গিয়ে পায়চারি করছে। মেয়েটাও অশান্ত হয়ে উঠেছে একটা নিষ্পাপ বাচ্চার নিদারুণ কষ্টের সামনে। ইরাম দেওয়াল ঘেঁষে থাকা চেয়ারে বসে নিজের মাথা চেপে ধরে রাখল। অক্সিজেনের সংকট বুঝি শরীরে, এমনভাবে হাঁপাচ্ছে সে। চোখের সামনে জগৎটা বুঝি দুলছে। দৃষ্টি ঝাপসা, অশ্রুর কোনো বিরতি নেই। ইরাম খেয়ালও করল না কখন করিডোর বেয়ে বেশ কত পদশব্দ শোনা গেল। শুধু সারিকার আওয়াজ কানে গেল। মিসির। সারিকার স্বামী এবং সাইবানের দুলাভাই মিসির ইকবাল দ্রুত ছুটে এলো। হাঁপাচ্ছে সে। বোঝা যাচ্ছে খবর পেয়েই দৌড়ে এসেছে। কি ব্যাপার, কি হয়েছে? বাবু কেমন আছে? সারিকা স্বামীর কাছে গিয়ে মাথা নাড়ালো। বলতে পারছি না মম। মম আছে ভেতরে, ডাক্তাররা এখনো অবজার্ভ করছে। মিসির সারিকাকে নিজের বুকে আগলে নিল। নিজেকে শক্তভাবে ধরে রাখলেও সারিকা আসলেই ঘাবড়ে গিয়েছিল। স্বামীর উষ্ণ বুকে নিজেকে খুঁজে পেয়ে সে চোখ বুজে ফেলল। নিজেকে শান্ত করতে চাইল। স্ত্রীর মাথায় হাত বোলাতে বোলাতে মিসির রাগান্বিত কণ্ঠে বলে উঠল, দিনে দুপুরে এটা কি ধরনের ক্রাইম? কারা করেছে এই কাজ? কেন? কি সমস্যা ওদের ওই দুধের বাচ্চাটার সাথে?
টার্গেট বোধহয় ইরাম আপু ছিল। কিছুটা ছিটকে গিয়ে ইজানের হাতে লেগেছে। কোন নিমক হারাম করবে এমন কাজ? আমি জানি। অপর একটি কণ্ঠস্বরে সকলে জমে গেল। ঝট করে ফিরে তাকালো। করিডোর বেয়ে ছুটে আসছে ইহান। সে এসেই ধপাস করে ইরামের সামনে হাঁটু মুড়ে বসে বোনকে শক্তভাবে জড়িয়ে ধরল। আপু তুমি ঠিক আছো? তোমার কোথাও লাগেনি তো? দেখি দেখি কোথায় কষ্ট হচ্ছে। ইরাম এতক্ষণ যাবৎ নিজের আলাদা একটা ঘরের মাঝেই ছিল, তবে ভাইকে কাছে পেয়ে খপ করে তার কাঁধ জোড়া খামছে ধরল সে। রীতিমতো পাগলের মতো উদ্ভ্রান্ত নয়নে সে তাকালো ইহানের দিকে। তুই জানিস কে? বল আমাকে এক্ষুনি। কিভাবে জানিস কে আমার কলিজায় হাত দিয়েছে? বল। অরণ্য? মাথা ঝাঁকালো ইহান। বখতিয়ার। ইরামের ভ্রু কুঁচকে গেল। মেসির কাছে এসে দাঁড়ালো, শুধালো। এলাকার পার্টির ছাত্রনেতা। ইহান গড়গড় করে বলে গেল। আপু তোমরা যখন হসপিটালে আসছিলে তখন আমি আমার সাইকেলে ওদের বাইকটাকে ফলো করছিলাম। কাছে যেতে পারিনি, দূর থেকে দেখেছি। যেখানে থেমেছে ওটা ওদের হাউস আউট। সবই চেনে আপু, দুটো ছেলেই বখতিয়ারের চেলা। ইরাম থমকে গেল। চোখের পানিও বুঝি শুকিয়ে গেল তার। মিসির আর সারিকা একে অপরের দিকে তাকালো। মিসির বলে উঠল। কিন্তু একটা পলিটিক্যালি ইনভলভড ছেলের ইরামের ওপর কিসের রাগ? আমার আপুর সঙ্গে কারো কোনো শত্রুতা থাকতেই পারে না। ওই বখতিয়ারের বাচ্চা শালা একটা কুত্তা। দেখুন গিয়ে আপনাদের কারো মধ্যেই ঘাবলা আছে। আমার বোনের উপর দিয়ে শোধ তুলে নিয়েছে। রীতিমতো গর্জে উঠল ইহান, তবে এর বেশি কিছু করা সম্ভব হলো না। একজন ডাক্তার ভেতর থেকে উকি দিলেন। বাচ্চার মা কোথায়? একটু ভেতরে আসুন আপনি। ইরাম এক লাফে উঠে দাঁড়ালো। বাকি সব চিন্তাই তার মাথা থেকে বেরিয়ে গেল ওই মুহূর্তে, শুধু নিজের ছেলে ছাড়া। ভেতরে ইজান তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার ছোট শরীরটা বেডে রাখা হয়েছে, হাতে ক্যানেলা সংযুক্ত। স্যালাইন বা ঔষধ জাতীয় কিছু দেওয়া হচ্ছে শরীরে। ক্ষতের উপর বার্ন ক্রিমের প্রলেপ দেওয়া। ছোট্ট অস্তিত্বটিকে ঘিরে এত আয়োজন, এত যন্ত্রপাতির বহর। স্যালাইনের নল দেখে ইরাম আজ কতবারের মতো শেষ হলো নিজেও বলতে পারবে না। সামিয়া তার কাছে এগিয়ে গিয়ে আগলে নিতে চাইলেন নিজের মাঝে, অথচ ইরাম সামিয়ার সাহায্য আর গ্রহণ করলো না। তাকে ঠেলে বিছানার কাছে গিয়ে দাঁড়ালো। অস্বচ্ছ চোখে ঝুঁকে ছেলের মুখটা আলতো করে স্পর্শ করলো। খুব কষ্ট হচ্ছে তাই না আব্বু? ইরামের গলা সম্পূর্ণ ভেঙে গিয়েছে। ডাক্তার জানালেন, আল্লাহর অশেষ রহমত যে মাইল্ড বার্ন হয়েছে, সাথে সাথে ক্ষতে পানি ঢালার কারণে মূল বিপদটা সেখানেই কেটে গিয়েছে। তবে বয়স অনেক কম আর বাচ্চার স্কিন অনেক সেনসিটিভ, তাই আমরা 3 দিনের নিবিড় পর্যবেক্ষণে রাখবো। আপাতত ট্রিটমেন্ট চলমান থাকবে, অনুরোধ থাকবে ধৈর্য ধরার। ইরাম জবাব দেওয়ার মতন কোনো অবস্থায় নেই। সামিয়াই নিজের ভেজা চোখ মুছে বললেন, থ্যাঙ্কস ডক্টর। আশেপাশের কোনো দৃশ্যেই আর আগ্রহ নেই ইরামের। সে বিছানায় বসে সাবধানে ইজানের শরীরটা বুকে তুলে নিল। নার্স তাকে সাহায্য করলো যেন ক্যানেলা ডিস্টার্ব না হয়। কাঁদতে কাঁদতে হাঁপিয়ে গিয়েছে ইজান। শরীরটা ইরামের বুকে কাদামাটির মতো দুর্বল হয়ে পড়ে থাকলো। ছেলের দিকে ঝুঁকে তার গায়ের সুবাস জোরপূর্বক গ্রহণ করতে করতে ইরামের মস্তিষ্ক সচল হয়ে উঠল একটু একটু করে। তার ছেলেকে যে বা যারা কষ্ট দিয়েছে তাদের কোনো দিন সে ক্ষমা করবে না, নিজের আপন মানুষ হলেও না। বিমানবন্দরের বাইরে পা রাখতে দূরে অনুরাগের বাইকটা চোখে পড়ল সাইবানের। মানুষের ভিড় ঠেলে লম্বা পা ফেলে ছুট লাগালো সে। সাথে করে ওয়ালেট, ঘড়ি আর ফোন ছাড়া কিছুই আনেনি সে, ব্যাগও না। খবর পেয়েছে সে সারিকার একটা টেক্সট মেসেজ থেকে। পরে সামিয়া কল করেছিলেন। ওই অবস্থায় এমার্জেন্সি ফ্লাইট টিকিট বুক করে সে সিলেট থেকে সোজা ঢাকা এসেছে। এখন সময়টা পরন্ত বিকালে গিয়ে ঠেকেছে। অনুরাগ নিজের বাইক নিয়ে সাইবানের জন্যেই অপেক্ষা করছিল। অদূর থেকে বন্ধুকে দৌড়ে আসতে দেখে এবার সে সোজা হয়ে দাঁড়ালো। সাইবান কাছে আসতেই বোঝা গেল ভীষণ রকমের চিন্তিত এবং ক্রোধান্বিত সে। না চাইতেও বেশ ঝাঁঝ নিয়ে সাইবান জিজ্ঞেস করলো, আমার বাচ্চা কেমন আছে? অনুরাগ যদিও উত্তরটা প্রস্তুত করেই এসেছিল, তবে সাইবানের সরাসরি জিজ্ঞেস করার কিছুটা অবাক হলো সে।
আর তার বাচ্চা, এর আগে কখনো ইজানকে এতটা গভীরভাবে সাইবান সম্বোধন করেনি। তবে আপাতত সেসব বিশ্লেষণে না গিয়ে অনুরাগ উত্তর করলো। মাই লর্ড বার্ন, অবজেকশন আছে। অনুরাগ কথাটা কোনো মতে শেষ করেছে কি করেনি, সাইবান হঠাৎ খপ করে তার থুতনি চেপে ধরল। অত্যন্ত আগ্রাসী ভঙ্গিতে অনুরাগকে ঠেলে বাইকের উপর ঠেসে ধরল। হতবাক বন্ধু তার মাঝে যেন রীতিমতো অশরীরী ভর করতে লাগলো। সাইবানের উজ্জ্বল হলদেটে চেহারায় তীব্র লালচে ভাব, ভ্রুজোড়া একজোট হয়েছে ভীষণ কুঞ্চনে, পিয়ারসিং কাঁপতে দেখা যাচ্ছে ভীষণভাবে। দাঁত কিরমির করে সাইবান রীতিমতো হুঙ্কার দিয়ে উঠল। কোথায় ছিলিস তোরা বেইমানের দল? অনুরাগ ব্যথা পাচ্ছে, সাইবানের হাতটা সে খামচে ধরল। কুল ডাউন সাইবান, তোর মাথা ঠিক নেই। অনুরাগকে দ্বিগুণ শক্তিতে ছেলে ধরে হিংস্র পশুর ভঙ্গিতে ভারী গলায় সাইবান ঘোষণা করল। আমার প্রাণটায় হাত দিয়েছে ওরা। আল্লাহর কসম অনুরাগ, একটাকে ধরে মাটিতে জ্যান্ত পুঁতে ফেলবো আমি। যেমন হুট করে ধরেছিল তেমন হুট করেই অনুরাগকে ছেড়েও দিল সাইবান। তারপরই বন্ধুর অপেক্ষা না করে নিজেই বাইকের চালকের আসনে চেপে ধরল। নিজের চোয়াল চাপতে চাপতে অনুরাগ মহাবিস্ময় নিয়ে তাকে দেখল, যেন চিরকালের চেনা বন্ধুর স্থানে কোনো পিশাচ জায়গা করে নিয়েছে। এই পিশাচকে ভীষণ রকম অচেনা ঠেকলো তার কাছে। তবে অনুরাগ বেশি বাহানা করল না, সাইবানকে বাইক চালাতে দিল, নিজের পিছনের সিটে উঠে বসলো। কিছুক্ষণ বাদেই টের পেল কত বড় ভুল সিদ্ধান্ত ছিল সেটি। রাস্তা দিয়ে বাইক নয়, রীতিমতো প্লেন ছুটিয়ে নিল সাইবান। এতটা তীব্র গতি যে শ্বাস নেওয়াও কষ্টকর হয়ে দাঁড়ালো। রাজধানীর গাড়ির বহরের মাঝে এত বিপজ্জনক সব বাঁক কেটে গেল সাইবান যেন রেসিং ট্র্যাকে রেস করতে নেমেছে সে। অনুরাগ পেছন থেকে আঁকড়ে ধরে রাখলো বন্ধুকে। হাসপাতালে পৌঁছানোর আগে আমাদের উপরওয়ালার কাছে পাঠানোর ব্যবস্থা করছিস শালা। না পারতে চিৎকার করে উঠল অনুরাগ। সাইবানের তরফ থেকে জবাব এলো না। বাইকের সামনে ঝুঁকে উল্টে গতি বাড়ালো সে। ছাড়িয়ে গেল ঘন্টায় 85 কিলোমিটার। অনুরাগ চোখ বুজে সৃষ্টিকর্তার নাম জপতে জপতে ভাবল, ট্রাফিক পুলিশ সব জায়গায় থাকলে রাস্তার মোড়ে মোড়ে ধরে সাইবানকে জরিমানা করা হতো আজ। শেষমেশ প্রায় 35 মিনিটের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বুঝি জমকে দেখতে দেখতে হাসপাতালে পৌঁছতে সক্ষম হলো অনুরাগ। সাইবানের কোনো ভ্রুক্ষেপ নেই। হেলমেটটা খুলে হাওয়ায় ছুড়ে দিয়ে দৌড়ে চলে গেল ভেতরে। অনুরাগ সেটা পাকড়াও করে বাইকে রেখে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে নিজেকে স্থির করলো। বুক এখনো ধড়পড় করছে তার, যেন সামনেই দাঁড়িয়ে আছেন যমদূত। নিজের কপালে জমা ঘাম শার্টের হাতায় মুছতে মুছতে মুরগির মতো ছটফট করতে থাকা অন্তরকে একটু শান্ত করে সে শেষমেশ ছুটে গেল ভেতরে। হাসপাতালের পরিবেশ এখন অনেকটাই শান্ত। করিডোরে পা রাখতেই ওয়েটিং জোনে নিজের বোন সারিকা আর দোলাভাই মিশিরকে অপেক্ষারত দেখতে পেল সাইবান। ফাইনালি। সারিকা লাফিয়ে উঠল, অথচ তার প্রতি বিশেষ মনোযোগ না দিয়ে সাইবান শুধালো, কোন রুম? হাত তুলে সারিকা দেখিয়ে দিল। সাইবানের মুখটা কেমন থমথমে, তাই সে বেশি কথা বাড়ায়নি। সাইবান সোজা হাঁটা দিল। পেছনে সকলে তাকে অনুসরণ করলো নীরবে। একটি প্রাইভেট কেবিনে দেওয়া হয়েছে ইজানকে। বাইরে পৌঁছতেই কেবিনের স্বচ্ছ কাচের দেওয়ালের ভেতরের দৃশ্য স্পষ্টত চোখে পড়ল সাইবানের। বিশাল বিছানায় শুয়ে আছে নাজুক শিশুটি, হাতে ব্যান্ডেজ ক্যানেলা। পরন্ত বিকালের হলুদাভ রশ্মি তার শান্ত মুখটাই পড়ছে। গভীর ঘুমে আচ্ছন্ন সে। সাইবানের দৃষ্টি আটকালো ইজানের হাতের উপর। ওই নল, স্যালাইন, ব্যান্ডেজের বহর থেকে ক্রমশ শক্ত হয়ে উঠল তার দুহাতের মুঠো। এত জোরে পাকালো সে নখ গেঁথে গেল হাতের চামড়ায়। জীবনে প্রথমবারের মতো এত ভয়ানক অনুভূতি অনুভব করলো সাইবান। এক অসহায় বাবার অনুভূতি। অন্তর তার চিৎকার করে প্রতিবাদ জানাচ্ছে। ইচ্ছে করছে ছুটে গিয়ে কোনো কিছুর পরোয়া না করে ওই নাজুক শরীরটাকে নিজের বুকে চেপে ধরতে, জগতের সকল কষ্টের কাছ থেকে আড়াল করে ফেলতে। কষ্ট আসুক, যন্ত্রণা হোক, কিন্তু সব তার নিজের হোক। তার বাচ্চার কেন? নিজের ভাবনায় নিজেই খেই হারালো সাইবান। কবে থেকে ওই পোটলাটা তার এত আপন হয়ে গেল? যদি আজ হাসপাতালের বিছানায় ওই ছোট্ট শরীরটাকে না দেখতো, তবে সাইবান কি আদেও টের পেত? কেবিনের দরজাটা নিঃশব্দে খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো ইরাম।
সাইবান তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে তাকালো। তার সবটুকু রাগ ঝাঁজ ক্ষণিকের জন্য মিইয়ে গেল। অশান্ত চোখজোড়া অর্ধাঙ্গিনীকে পর্যবেক্ষণ করলো আপাত মস্তক। যখন নিশ্চিত হলো বাহ্যিক কোনো ক্ষতি হয়নি, শুধুমাত্র তখনই সাইবান একটি স্বস্তির নিঃশ্বাস ফেলল। পায়ে পায়ে এগিয়ে গেল সে ইরামের কাছে, যে এই মুহূর্তে অতি শান্তভাবে দাঁড়িয়ে আছে তার সামনে। বিষয়টা বেমানান। ইরামের চোখজোড়া কেমন যেন ফাঁপা। সাইবানের বুক কাঁপলো ভীষণ। কেন তা সে নিজেও বলতে পারবে না। মাই প্রিশিয়াস। রীতিমতো ফিসফিস করে উচ্চারণ করলো সাইবান। একটা কাপা কাপা হাত বাড়িয়ে দিল। ঠিক তখনই ঠাস, ইরামের ডান হাতটা সজোরে চড় দিল সাইবানের গালে। মাথাটা হেলে গেল তার এক পাশে, ঝুলে পড়লো রীতিমতো। সাইবান শ্বাস নেওয়াও ভুলে গেল। দুহাত মুঠো পাকিয়ে গেল দুপাশে। অত্যন্ত ধীরে মাথা কাত করে অবিশ্বাস্য মাখা জলজলে দৃষ্টিতে সে দেখল ইরামকে। রমণীর পাথুরে চোখ আর শুকনো নেই, ঝরঝর করে অশ্রু ঝরছে। ইরাম দুহাত ছেড়ে কেঁদে উঠল। আর কতটা কেয়ারলেস হলে তুমি বুঝতে পারবে মানুষের জীবনের মূল্য কতটুকু। আই হেট ইউ সো মাচ আলাদিন। সাইবান হন্তদন্ত হয়ে কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠছে। পুরাতন ম্যারমেরে কাঠগুলো অস্বাভাবিক শব্দ করছে। তবে আজ থামার কোনো বালাই নেই। আজ সে থেমে গেলে হয়তো জীবনটাই থমকে যাবে। মুন্সি বাড়িতে ইরামের ঘরটা 2 তলায়, একদম বারান্দা ঘেঁষে ছোট্ট একটা রুম। সাইবানের দমবন্ধকর জীবনের একটিমাত্র শান্তির আশ্রয়। ছুটতে ছুটতে সদ্য 18-তে পা দেওয়া সাইবান গিয়ে পৌঁছলো ইরামের রুমে। রুমটা অন্ধকারাচ্ছন্ন, লাইট জ্বালানো হয়নি বিধায় কেমন গুমোট হয়ে আছে। বাইরের রাস্তার লাইটের মৃদু আলো এসে ভেতরটাকে কেমন বিষণ্ণ করে তুলেছে। ঘরের সীমিত আসবাব এবং তৈজসপত্র পরিপাটি করে রাখা, কোথাও কোনো হেরফের নেই। পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা হৃদযন্ত্র সামলে সাইবান ভেতরে ঢুকলো। অন্ধকারে চোখ সয়ে আসার পর দৃশ্যটা নজরে এলো তার। বিছানার উপর একটি ছায়া মূর্তি, এই গরমের মাঝেও গায়ে কাঁথা জড়িয়ে মরার মতো পড়ে আছে। ওটা ইরামি, বুঝতেই স্পর্শের প্রয়োজন নেই সাইবানের। ওই অস্তিত্বের ঘ্রাণটুকুও তার ভীষণ চেনা। ইরাম আপু। হাঁপাতে হাঁপাতে ফিসফিসিয়ে উচ্চারণ করলো সাইবান। ধীর পায়ে প্রবেশ করলো ভেতরে। কোনো নড়চড় নেই। আর এক দফায় ডাকলো সে। আপু। এবার সামান্য নড়াচড়া লক্ষ্য করা গেল। ইরাম উঠল না, শুধু গায়ের কাঁথাটা আরেকটু উপরে টেনে তুলল। মৃদু গলায় উত্তর করলো, তুমি কাল আসো আলাদিন, আপু একটু রেস্ট নিচ্ছি। আপু আপনার সাথে আমার জরুরি কথা আছে, প্লিজ। সবসময় ইরামের কথা ভীষণভাবে মান্য করলেও আজ সাইবান কিছুই শুনল না। আজ পিছিয়ে যাওয়া যাবে না, কিছুতেই না। রুমের লাইট অন করে দিল সে। ইরাম কাঁথা সরিয়ে উঠে বসলো। চোখ মুখ কুঁচকে অনেকটা বিরক্তি এবং চাপা ক্ষোভ নিয়ে দেখল সাইবানকে। ছেলেটার মুখটা কেমন চুপসে আছে, হলদেটে চেহারায় কেমন উদ্ভ্রান্ত ভাব, আতঙ্কিত অভিব্যক্তি। আমায় একটু বলে দিন না, আমি এখন কি করব? আমার কিছুই ভালো লাগছে না। ইরাম নিজের কপাল ঘষল। একটি দীর্ঘশ্বাস ফেলে শেষমেশ বলল, সেই এক কাহিনী আলাদিন। আর কতদিন গোল গোল ঘুরতে থাকবে তুমি? প্লিজ আপু বলছি তো, তুমি যাও, আমি পরে তোমার সাথে কথা বলবো। না, আজকেই। আপু আপনাকে আজকে এই মুহূর্তে আমার কথা শুনতেই হবে। আমি আপনার ভাই না। আমি আপনার কাছে রাহাত ইহানের মতো গুরুত্বপূর্ণ না। ওরা আসলেই কি আপনি একই কথা বলতেন যে কালকে আসো? সাইবান হঠাৎ করে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে চেঁচিয়ে উঠল। ইরামও ছট করে রেগে গেল। এই ছেলেটা তার সঙ্গে এমন কেন করছে? বিছানা ছেড়ে শটান উঠে দাঁড়ালো সে। কি বললে তুমি? ওদের সাথে নিজের তুলনা দিচ্ছ? কোনোদিন তোমাদের মধ্যে আমি পার্থক্য করেছি আলাদিন? ইউ নো হোয়াট? ইয়েস, তুমি আমার ভাই না, তুমি আমার কাজিন। নাও গেট লস্ট। ক্ষণিকের জন্য জমে গেল সাইবান। তার মায়াবী কালো চোখ জোড়া টলটলে হয়ে উঠল অশ্রুতে। ইরাম তার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় চোখে দেখতে পেল না কিছুই। জানালার কাছে গিয়ে দাঁড়ালো রমণী। একটা ফ্যাকাশে হলদেটে কামিজ পরনে, বোঝাই যাচ্ছে বহুদিন যাবৎ যত্ন সহকারে ব্যবহার করা হচ্ছে। আপু আপনি ভীষণ স্বার্থপর। একেবারে হঠাৎ করেই হুঙ্কার দিয়ে উঠল সাইবান। তার কথার বিপরীতে সবসময় শান্তভাবে মোকাবেলা করলেও আজ ইরামও পাল্টা ঝাঁঝ নিয়ে বলল, হ্যাঁ, আমি স্বার্থপর, এটা আজকে বুঝেছো তুমি? আই এম সেলফিশ আলাদিন, টু মাচ সেলফিশ।
রাইট। আপনি শুধু সবসময় নিজের চিন্তাই করেন, নিজের ভাইদের চিন্তাই করেন। বাকি দুনিয়ার মানুষ গোল্লায় যাক, আপনার কিচ্ছু যায় আসে না। ওরা সকলে আপনার আদরের, সকলে আপনার কাছের। শুধু আমি কোনোদিন আপনার আপন কেউ হতে পারলাম না। আমার জন্য কেউ ভাবে না, আপনিও না। ইউ আর ফাকিং প্যাথেটিক। অ্যান্ড ইউ আর অ্যান অ্যাটেনশন সিকিং ইম্যাচিউর। তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও এক্ষুনি। ইরাম আপু প্লিজ একবার আমার কথাটা শুনুন।